হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজকে আমি 2021 রিলিজ পাওয়া স্কুইড গেম নামের একটা থ্রিলার কোরিয়ান ওয়েব সিরিজ এক্সপ্লেন করব। ওয়েব সিরিজটার IMDb রেটিং 8 আউট অফ 10 এবং রটেন টমেটোসে এটা 95% ফ্রেশ। খুব দ্রুত এর সেকেন্ড সিজন আসতে চলেছে। আপনারা যদি এর সেকেন্ড সিজনের এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে সিজন 2 লিখতে ভুলবেন না। আর বেশি বেশি ভিডিওটা বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে দিন। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিরিজের একেবারে শুরুতে আমরা এই সিরিজের মেইন ক্যারেক্টার সিয়ংকে দেখি। আজ তার মেয়ের জন্মদিন, তাই সিয়ং এর মা তাকে কিছু টাকা দেয় যাতে করে সে তার মেয়েকে ডিনারের জন্য নিয়ে যেতে পারে। কিন্তু সিয়ং এর আরো কিছু টাকা লাগবে, তাই সে তার মায়ের এটিএম কার্ড চুরি করে এবং সেখান থেকে টাকা বের করে নেয়। আর সব টাকাগুলো সে হর্স রাইডিং এর রেসে লাগিয়ে দেয়। এই রেসে সিয়ং 4 মিলিয়ন উন জিতে যায়। সিয়ং একটা কোম্পানি থেকে অনেক টাকা ধার করেছিল, তাই তারা এখন সিয়ং এর পিছু করে তাকে ধরে ফেলে এবং তাকে অনেক মারে। এখন সিয়ং এদের টাকা ফেরত দেওয়ার জন্য পকেটে হাত দেয়, তখন সে দেখে যে তার পকেটটা ছেঁড়া আর সেখানে কোনো টাকাও নেই। আর এই টাকাগুলো সে হর্স রাইডিং এর বেটিং এ জিতেছিল। তখন সিয়ং এর মনে পড়ে যে যখন সে এই লোকগুলোর থেকে বাঁচার জন্য ছুটছিল তখন তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। সেই মেয়েটাই হয়তো তার পিক পকেট করেছে। যেহেতু সিয়ং এর কাছে কোনো টাকা নেই, তাই এই মানুষগুলো সিয়ংকে অনেক মারে। এরপরে তাকে 1 মাসের মধ্যে সব টাকা ফেরত দিতে বলে এখান থেকে চলে যায়। সিয়ং কোনো মতে কিছু টাকা ম্যানেজ করে তার মেয়েকে ডিনারের জন্য নিয়ে যায়। ডিনারের পর সিয়ং যখন স্টেশনে আসে তখন তার অনেক দেরি হয়ে যাওয়ার জন্য ট্রেন মিস হয়ে যায়। তাই সিয়ং প্ল্যাটফর্মে বসে পরে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় সিয়ং এর কাছে একজন আননোন ব্যক্তি আসে। সিয়ং সেই লোকটাকে চিনে না। এখন এই লোকটা সিয়ংকে বলে, আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। যদি তুমি এই গেমটা জিতে যাও তাহলে আমি তোমাকে 1 লক্ষ ওন দেবো। এতগুলো টাকা দেখে সিয়ং সেই গেমটা খেলার জন্য রাজি হয়ে যায়। এটা অদ্ভুত একটা খেলা, আর সেটা হলো কার্ড ছুঁড়ে একজন আরেকজনের কার্ড উল্টে দেওয়ার খেলা। সিয়ং যতবার হারবে ততবার এই লোকটা তাকে থাপ্পড় দিবে, আর যদি সে জিতে যায় তাহলে তাকে 1 লক্ষ ওন দিবে। সিয়ং অনেকগুলো থাপ্পড় খাওয়ার পর এই গেমটা জিতে যায় আর সাথে 1 লক্ষ ওন পেয়ে যায়। তাই সে অনেক খুশি হয়। এরপরে এই আননোন ব্যক্তি সিয়ংকে একটা কার্ড দিয়ে বলে, যদি তুমি আরো টাকা জিততে চাও তাহলে এখানে দেয়া নাম্বারে ফোন দিও। কিছুক্ষণ পরে সিয়ং যখন তার বাসায় ফিরে আসে তখন তার মা সিয়ংকে বলে, আগামী বছর তোমার মেয়ের স্টেপ ফাদার আমেরিকায় শিফট করবে। এখান থেকে আমরা ভিউয়াররা জানতে পারি যে সিয়ং এর ডিভোর্স হয়ে গেছে এবং তার ওয়াইফ আরেকটা বিয়ে করেছে। সিয়ং এটা কখনোই চায় না যে তার মেয়ে তার থেকে দূরে যাক, কিন্তু তার মেয়ের কাস্টাডি নেওয়ার জন্য তার অনেক টাকা দরকার। তাই রাতে সিয়ং সেই কার্ডে দেয়া নাম্বারে ফোন দেয়। কিছুক্ষণ পর সিয়ংকে নেওয়ার জন্য একটা গাড়ি আসে, যেখানে আরো কিছু মানুষ ছিল। সেই গাড়িতে ওঠার পরে এখানে থাকা সবাইকে অজ্ঞান করে দেওয়া হয়। যখন এদের চোখ খুলে তখন তারা রিয়েলাইজ করে যে তারা একটা ফ্যাসিলিটিতে আছে। এখানে টোটাল 456 জন মানুষ আছে। এরা সবাই পার্টিসিপেন্ট বা প্লেয়ার, আর এদের সবাইকে একই রকম ইউনিফর্ম পরানো হয়েছে। এই ফ্যাসিলিটির হোস্ট নিজেকে ফ্রন্টম্যান হিসেবে ইন্ট্রোডিউস করে, যে সবার উপরে নজর রাখে। এখানে একটা কমন ব্যাপার ছিল, আর তা হলো এখানে যাদের যাদের আনা হয়েছে তারা সবাই অনেক লোনে ডুবে আছে। সিয়ং এখানে প্লেয়ার 1 এর সাথে দেখা করে, যে আসলে একজন বৃদ্ধ ব্যক্তি আর তার ব্রেন টিউমার আছে। সেজন্যই সে এখানে এই গেমে পার্টিসিপেন্ট হিসেবে এসেছে, কারণ তার জীবন তো এমনিতেই শেষ হয়েই যাবে। তাই সে কিছুটা থ্রিলের আশা এখানে এসেছে। অন্যদিকে দুজন প্লেয়ারের মাঝে ফাইট শুরু হয়ে যায়, যার মাঝে মেয়ে প্লেয়ারের নাম সাইবিওক এবং ছেলে প্লেয়ারের নাম জাং। এখানে আমরা দেখি যে সাইবিওক সেই মেয়েটা যে সিয়ং এর পিক পকেট করে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সিয়ং তাকে দেখার সাথে সাথেই চিনে ফেলে, তাই সে তার টাকা ফেরত নেওয়ার জন্য সাইবিয়কের কাছে যায়। তখন সেখানে পিঙ্ক ইউনিফর্ম পরা, কালো কাপড়ে মুখ ঢাকা কিছু গার্ড চলে আসে। গার্ডস এখানে থাকা সব পার্টিসিপেন্টদের বলে, তোমাদের এখানে মোট 6টা গেম খেলতে হবে, আর যে এই গেমের উইনার হবে সে অনেকগুলো টাকা পাবে। এরপরে এদের সবাইকে একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। এই কন্ট্রাক্টের 3টা মেইন রুল আছে। প্রথম রুল হলো কোনো প্লেয়ার নিজের ইচ্ছায় গেম ছেড়ে চলে যেতে পারবে না। দ্বিতীয় রুল হলো যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাহলে তাকে ইমিডিয়েটলি এলিমিনেট করে দেওয়া হবে, আর তাদের মধ্যে এলিমিনেট মানে কি সেটা আমরা সামনে জানতে পারবো। আর তৃতীয় এবং শেষ রুল হলো যদি মেজরিটি পার্টিসিপেন্ট এই গেমটা না খেলতে চায় তাহলে তারা এই গেম ছেড়ে চলে যেতে পারবে। এরপরে এদের সবাইকে গেমের জন্য নিয়ে যাওয়া হয়। এখানে সিয়ং এর সাথে তার ক্লাসমেট সাং উর দেখা হয়, আর এরা দুজন একজন আরেকজনকে একেবারে ছোটবেলা থেকেই চিনে। সিয়ং এখানে সাংউকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো বিজনেস ট্রিপের জন্য বাইরে কোনো দেশে গিয়েছিল। যাই হোক, এখন এখানে গেম শুরু হয়ে যায়, আর এই গেমের প্রথম রাউন্ডে একটা খোলা মাঠে বিশাল বড় একটা পুতুল রাখা আছে। এই গেমটার খুব সিম্পল একটা রুল, আর সেটা হলো পুতুলটা যখন পেছনের দিকে ঘুরে একটা গান গাইবে তখন সব পার্টিসিপেন্টদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর যখন গান শেষ হয়ে যাবে এবং পুতুলটা টার্ন করবে তখন তাদের থেমে যেতে হবে। অনেকটা আমাদের ছোটবেলার অ্যালন্ঠি লণ্ঠন খেলার মতো। যদি এখানে কোনো পার্টিসিপেন্ট নড়াচড়া করে তাহলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে।
এখন পার্টিসিপেন্টদের এটা তো শুরুর দিকে কোনো একটা প্রাঙ্কের মতো মনে হচ্ছিল, তাই তারা খুব মজার ছলেই গেমটা খেলছিল। কিন্তু যখন একজন পার্টিসিপেন্ট ভুল করে নড়ে উঠে তখন তাকে এলিমিনেট করে দেওয়া হয়। এটা অনেক ভয়াবহ, কারণ ছেলেটাকে শুধু গেম থেকে বাদ দিয়ে দেওয়া হয় না, বরং তাকে শুট করে মেরে ফেলা হয়। আর এই গেমে এলিমিনেট মানে হলো তাকে দুনিয়া থেকেই এলিমিনেট করে দেয়া। এটা দেখে সেখানে থাকা সব পার্টিসিপেন্টরা ভয় পেয়ে যায়। এখন এরা বুঝতে পারে যে তারা এই গেমের পার্ট হয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। অনেক পার্টিসিপেন্ট ভয় পেয়ে প্যানিক করতে করতে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু এই গেমের রুল অনুযায়ী যেই নড়াচড়া করবে তাকে শুট করে মেরে ফেলা হবে। আর যে সার্ভাইভাররা আছে তারা যেমন তেমন করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলে। অন্যদিকে যে পার্টিসিপেন্টরা মারা গেছে তাদের ডেড বডি সেখানে থাকা পিঙ্ক কালারের গার্ডরা নিয়ে আসে। এখানে 456 জন প্লেয়ারের মধ্যে থেকে 255 জন প্লেয়ার এখন বেঁচে আছে। যেহেতু সবগুলো প্লেয়ার অনেক ভয় পেয়ে গেছে, তাই এখানে থাকা কেউই এই গেমটা আর খেলতে চায় না। রুল নাম্বার 3 অনুযায়ী মেজরিটি পার্টিসিপেন্ট যদি এই গেমটা কুইট করতে চায় তাহলে তারা সেটা কুইট করতে পারবে। তাই এখানে থাকা ফ্রন্টম্যান একটা ভোটিং করতে চায়, কিন্তু এই ভোটিং এর আগে এখানে থাকা সব পার্টিসিপেন্টের প্রাইজ মানি দেখানো হয়, অর্থাৎ যে জিতবে সেই সম্পূর্ণ টাকাগুলো পেয়ে যাবে। আর যদি এরা সবাই গেমটাকে কুইট করে চলে যায় তাহলে এখানে যারা মারা গেছে তার ফ্যামিলি মেম্বারসরা এই টাকাটা পেয়ে যাবে। এখানে টোটাল 45 বিলিয়ন ওন আছে। এরপরে ভোটিং করা হয়, যেখানে মেজরিটি পার্টিসিপেন্ট এই গেমটা কুইট করতে চায়, তাই এই গেমটা এখানেই বন্ধ করে দেওয়া হয়। এখানে ফ্রন্টম্যান বলে যদি তোমরা কেউ চাও তাহলে ইন ফিউচার তারা এই গেমটা জয়েন করতে পারবে। এরপরে সবাইকে তাদের বাসায় ফেরত পাঠানো হয়। পরের দিন সকালে সিয়ং পুলিশ স্টেশনে এসে এই গেমের ব্যাপারে কমপ্লেন ফাইল করতে চায়, কিন্তু পুলিশের কেউই তার কথা বিশ্বাস করে না। উল্টা সবাই সিয়ংকে পাগল মনে করতে থাকে, কিন্তু সে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য পুলিশকে সেই কার্ডটা দেয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে থাকা নাম্বারটা রং নাম্বার ছিল। সিয়ং হতাশ হয়ে বাসায় ফিরে আসে, তখন দেখে যে তার মা বাসায় নেই। অন্যদিকে সিয়ং এর ক্লাসমেট সাংউ লুকিয়ে লুকিয়ে তার মাকে দেখছিল। এমন সময় সেখানে সিয়ং চলে আসে। এখানে সাংউ সিয়ংকে জানায়, আমার 6 বিলিয়ন ওন লোন আছে। আমি ক্লায়েন্টের টাকা নিয়ে স্টক মার্কেটে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আনলাকিলি সবগুলো টাকা ডুবে যায়। তখন সিয়ং এর কাছে হসপিটাল থেকে ফোন আসে। হসপিটালে থাকা লোকটা তাকে জানায় যে তার মায়ের পা ভয়াবহভাবে ইনজিউর্ড, কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্ট না হওয়ার জন্য তার এই ঘাটা অনেক বেড়ে গেছে। হসপিটালের ডক্টর সিয়ংকে বলে সঠিক ট্রিটমেন্ট হলে তোমার মা সুস্থ হয়ে যাবে, কিন্তু তার জন্য তার এই পাটা কেটে ফেলতে হবে, আর এর জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু সিয়ং এর কাছে এখন এত টাকা নেই। উপরন্তু সে তার মায়ের ইন্স্যুরেন্সের টাকাও খরচ করে ফেলেছে। তাই সিয়ং টাকা চাওয়ার জন্য তার এক্স ওয়াইফের কাছে আসে, কিন্তু তার ওয়াইফ তাকে টাকা দিতে রাজি হয় না। শুধু তাই না, সে তার বর্তমান হাজবেন্ডকে জানায় যে সিয়ং তার কাছে টাকা চাইতে এসেছে। তখন সিয়ং চলে যাচ্ছিল, তখন তার মেয়ের স্টেপ ফাদার এখানে এসে সিয়ংকে কিছু টাকা দেয় আর বলে আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। এটা শুনে সিয়ং তাকে অনেক মারে। আর এমন সময় সিয়ং এর মেয়ে এখানে চলে আসে। এরপরে সিয়ং তার একজন বন্ধুর কাছে টাকা চাইতে যায়, কিন্তু তার বন্ধুর বস তাকে টাকা দিতে মানা করে দেয়। তাই সিয়ং এর বন্ধু এবং বসের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর এই মারামারির সময় বসের হাত একটা মেশিনের মধ্যে ঢুকে যায়। এই সুযোগে সিয়ং এর বন্ধু টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। সে তার বাসায় এসে তার ওয়াইফকে বলে প্রথম ফ্লাইট নিয়ে এখান থেকে তুমি পালিয়ে যাও। পরের সিনে আমরা দেখি সাইবিওক একজন এজেন্টের সাথে দেখা করে, কারণ সে তার মাকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় নিয়ে আসতে চায়, কিন্তু এখানে তার মাকে নিয়ে আসার জন্য অনেক টাকা দরকার। সাইবিওকের একটা ছোট ভাই আছে, আর সে তার ভাইয়ের কাছে প্রমিস করে যে সে তার মাকে অবশ্যই এখানে নিয়ে আসবে। এরপরে আমরা একজন অফিসারকে দেখতে পাই যার ভাই মিসিং, তাই সে তার ভাইকে খোঁজার জন্য তার ভাইয়ের বাসায় আসে। এখানে আসার পরে সে বুঝতে পারে যে তার ভাই বেশ কিছুদিন ধরেই বাসায় ফিরছে না। যখন সে বাসাটা ভালো করে দেখছিল তখন সে এখানে একটা কার্ড পায়, আর এই অফিসারটা পুলিশ স্টেশনে সিয়ং এর কাছে সেম কার্ডটাই দেখতে পেয়েছিল। তাই অফিসার সিয়ং এর কাছে এসে এই কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সিয়ং এ ব্যাপারে কিছুই বলে না। যখন সিয়ং বাসায় ফিরে আসে তখন সে তার বাসায় আবারও সেই কার্ডটা দেখতে পায়। সিয়ং ডিসাইড করে যে সে আবারও সেই গেমটাতে জয়েন করবে। এখন সব পার্টিসিপেন্টদের একটা শিপের কাছে নিয়ে আসা হয়। এদিকে সেই পুলিশ অফিসার গাড়ির পিছু করতে করতে এখানে চলে আসে। সে একটা গার্ডকে মেরে পানিতে ফেলে দেয়। পরের সিনে আমরা দেখি যে সব প্লেয়ার্সদের একটা দ্বীপের ফেসিলিটিতে নিয়ে আসা হয়েছে। এখানে পার্টিসিপেন্টদের কোনো আইডিয়া নেই যে তাদের সামনে কোন গেমটা খেলতে হবে বা সেই গেমটা কেমনই বা হবে আর কেমন করেই বা খেলতে হবে। এরপরে পার্টিসিপেন্টরা আলাদা আলাদা টিম বানায়। রাতে সাইবিওক তার একজন ফিমেল পার্টিসিপেন্টের সাথে যখন ওয়াশরুমে যায় তখন সে গার্ডদের নজর এড়িয়ে সেই ফেসিলিটিটা এক্সপ্লোর করতে শুরু করে। এমন সময় সাইবিওক দেখে যে গার্ডসরা বড় বড় বাসনে কিছু একটা বানাচ্ছে। অন্যদিকে একজন গার্ডের সন্দেহ হয়, তাই সে চেক করার জন্য ওয়াশরুমে আসে, কিন্তু ভাগ্যক্রমে সাইবিওক ওয়াশরুমে ফিরে এসেছিল। এরপর সাইবিওক তার ফিমেল ফ্রেন্ডকে সব কথা বলে দেয় যেটা সে দেখে এসেছে, কিন্তু এখানে সাংওয়েদের সব কথা শুনে ফেলে।
ফেলে আর সেই ব্যাপারে সাইবিয়ককে জিজ্ঞেস করে। সাইবিয়ক তাঙ্গুকে জানায় যে গার্ডরা বড় বড় পাতিলে কোনো একটা কিছু রান্না করছিল। পরের সিনে আমরা দেখি যে সবগুলো পার্টিসিপেন্টসদের একটা অনেক বড় প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে। এখানে তাদের সামনে 4 ধরনের শেপ আছে। এই 4টা শেপের মধ্যে তাদের যে কোনো একটা চুজ করতে হবে। এখানে সাঙ্গু বুঝতে পারে যে গেমটা কি এবং তাদের কি করতে হবে, তাই সে সিয়ংকে এই ব্যাপারে বলে যে আমাদের এখান থেকে সবাইকে আলাদা আলাদা যে কোনো একটা শেপ চুজ করতে হবে। এরপরে তাদের সবাইকে ছোট একটা পাত্র দেওয়া হয় যেখানে সেই শেপটা বানানো আছে। আর এই গেমটা হলো যে তাদের যে কোনো উপায় হোক এখান থেকে সেই শেপটাকে কেটে বের করে নিয়ে আসতে হবে, কিন্তু এই শেপটাকে কোনোভাবেই ড্যামেজ করা যাবে না। আর যদি এই শেপটা খারাপ হয়ে যায় তাহলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। তাঙ্গু খুব সহজেই তার শেপটা বের করে নিয়ে আসতে পারে, কিন্তু সিয়ং এর শেপটা ছিল একটা ছাতার আকৃতির, যেটা বের করা মোটেও সহজ নয়। তাই সে এত ভয় পেয়ে যায় যে তার অবস্থা খারাপ হয়ে যেতে শুরু করে, কিন্তু সে যেমন তেমন করে এই রাউন্ডটাও জিতে যায়। আর যারা যারা হেরে গিয়েছিল তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়, অর্থাৎ এক্সিকিউট করে দেওয়া হয়। আর যারা এই রাউন্ডটা জিতে গেছে অর্থাৎ 108 জন আবারও তাদের ফেসিলিটিতে ফিরে আসতে হয়। ফেসিলিটিতে ফিরে আসার পরে এদের সবাইকে খাবার খাওয়ার জন্য নিয়ে আসা হয়, কিন্তু খাবার খাওয়ার সময় জাং এর সাথে একটা ছেলের হাতাহাতি শুরু হয়ে যায়, কারণ খাবার শর্ট ছিল। এখানে জাং সেই ছেলেটাকে এত মারে যে সেই ছেলেটা সেখানেই মারা যায়। এখানে আমরা দেখি যে পার্টিসিপেন্টদের মধ্যে একজন ডক্টর আছে যে গার্ডদের সাথে মিলে এই মৃত পার্টিসিপেন্টদের অর্গান বের করে চাইনিজদের কাছে বিক্রি করার কাজ করে। তাই যখন এই ডেড বডি গুলো নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে গায়েব করে দেওয়া হয়। আর এগুলো সবগুলোই একটা প্ল্যানের অংশ, কারণ এসব কিছু ফ্রন্টম্যানের অগোচরেই হচ্ছিল। আর এজন্য কন্ট্রোল রুমে তারা তাদেরই একজন লোক বসিয়ে রেখেছিল, আর সে এদের এই অবৈধ কাজের জন্য সবগুলো ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়। এই কাজটা ডক্টরকে গেমের ব্যাপারে আগেই সবকিছু বলে দিত, যাতে করে সে জিতে যেতে পারে আর সার্ভাইভ করতে পারে। এখানে একজন গার্ড ডক্টরকে বলে আমরা আজ ইচ্ছে করেই প্লেয়ারদের কম খাবার দিয়েছি যাতে করে তারা নিজেরাই মারামারি করে, আর এর ফলে যতগুলো দুর্বল প্লেয়ার আছে তারা নিজেরাই গেম থেকে আউট হয়ে যায়। আর এর সাথে গার্ড ডক্টরকে পরের রাউন্ডের ব্যাপারেও জানিয়ে দেয়। এখন 30 মিনিট পরে এখানে লাইট অফ হয়ে যাবে। তাঙ্গু বুঝতে পারে যে সিয়ং এর টিম কোনো উল্টাপাল্টা কাজ করবে, তাই সে সেই টিমকে তার কাছে ডাকে আর তাদের রিল্যাক্স থাকতে বলে। অন্যদিকে ডক্টর জাং এর টিম জয়েন করে। এখানে ডক্টর জাংকে জানিয়ে দেয় যে পরের রাউন্ডে কি হতে চলেছে। 30 মিনিট কমপ্লিট হওয়ার সাথে সাথে লাইট অফ হয়ে যায়। জাং তার টিমের সবার সাথে মিলে এখানে থাকা সবাইকে মারতে শুরু করে। জাং একটা মেয়েকে মেরে সাইবিয়ককেও মারতে যাচ্ছিল, কিন্তু সিয়ং তাকে সেভ করে। তখন গার্ড সেখানে এসে সবাইকে থামায়। এখানে টোটাল 80 জন বেঁচে আছে। বাকি পার্টিসিপেন্টদের থার্ড রাউন্ডের জন্য নিয়ে আসা হয়। এখানে এদের সবাইকে 10 জন করে আলাদা আলাদা টিম বানাতে বলা হয়, আর এরা সবাই তাই করে। যেহেতু জাং এই গেমটার ব্যাপারে আগে থেকেই জানে, তাই সে সাইবিয়কের ফিমেল ফ্রেন্ডকে তার টিমে রাখে না, সে তার টিমে শুধুমাত্র ছেলেদেরকেই রাখে। তাঙ্গু একটা টিম বানায়, কিন্তু যেহেতু তার টিমে একজন প্লেয়ার কম ছিল তাই সাইবিয়কের ফিমেল ফ্রেন্ড এই টিম জয়েন করে। এই রাউন্ডে টাগ অফ ওয়ার অর্থাৎ রশি টানাটানির খেলা হবে। যারা এই খেলায় হেরে যাবে তারা নিচে পড়ে যাবে। যেহেতু জাং আগে থেকে এর ব্যাপারে জানতো এবং তার টিমের সব শক্তিশালী মেম্বাররা ছিল, তাই সে খুব সহজেই রাউন্ডটা জিতে যায়। এরপরে সিয়ং এর টিমের পালা, আর তার টিমে সেই প্লেয়ার নাম্বার 1 অর্থাৎ বৃদ্ধ লোকটা আছে। সে তাদের বলে যে আমি আমার জীবনে অনেক টাগ অফ ওয়ার গেম খেলেছি। এটা বলে সে সবাইকে গাইড করা শুরু করে যে কেমন করে এই গেমটা জিততে হবে। তারপরে সিয়ং এর টিম যেমন তেমন করে এই গেমটা জিতে যায়। এই রাউন্ডটা শেষ হওয়ার পরে বেঁচে থাকা পার্টিসিপেন্টরা যখন ফ্যাসিলিটিতে আসে তখন দেখানো হয় যে 30 মিনিট পরে লাইট অফ হয়ে যাবে। আর তখন সাঙ্গু সেখানে থাকা সবাইকে বলে তোমরা রেডি থাক। আর এরা সবাই মিলে ডিসাইড করে যে এক এক করে এরা সবাই পাহারা দিবে। এদিকে জাং এর টিমের সবাই অনেক চালাক, তাই তার ভয় হচ্ছিল যে হয়তো এরা তাকে সরিয়ে দিতে পারে। অন্যদিকে আমরা দেখি যে ডক্টর এবং গার্ডরা মিলে ডেড বডির অর্গান বের করছে, আর এই অর্গান ডেলিভারি করার জন্য গার্ড নাম্বার 28 এবং 29 এর যাওয়ার কথা। তখন তারা একটা ডেড বডির ব্যাপারে কথা বলে, যার মাত্র একটাই কিডনি আছে, তাই সবাই তাকে জম্বি বলে। এখানে যে গার্ড নাম্বার 29 আছে সে আসলে আর কেউ নয় বরং সেই পুলিশ অফিসারটা যে সেই গার্ডটাকে মেরে তার ইউনিফর্ম পরে এখানে চলে এসেছে। এইসব শুনে তার সন্দেহ হচ্ছে যে হয়তো তারা তার ভাইয়ের ব্যাপারেই কথা বলছে, কারণ তারও মাত্র একটাই কিডনি ছিল। এরপরে 28 এবং 29 নাম্বার গার্ড অর্গান ডেলিভারি করার জন্য চলে যায়। রাস্তায় যাওয়ার সময় সেই অফিসার নোটিস করে যে ডানেলে বম লাগানো আছে। তখন 28 নাম্বার গার্ড বলে যে যখন আমরা এখান থেকে চলে যাব তখন এই জায়গাটাকে ব্লাস্ট করে দেওয়া হবে। এখানে অফিসার 28 নাম্বার গার্ডের কাছ থেকে আরো ইনফরমেশন বের করার চেষ্টা করে, তাই 28 নাম্বার গার্ডের সন্দেহ হতে শুরু করে। সে অফিসারকে তার নিজের ফেস দেখাতে বলে। অফিসার তার নিজের ফেস তো দেখায়, কিন্তু নাম্বার 28 এর উপরে গান পয়েন্ট করে। সে নাম্বার 28 এর কাছ থেকে সেই এক কিডনিওয়ালা মানুষটার ব্যাপারে জিজ্ঞেস করে। সে জিজ্ঞেস করে সেই লোকটা কে, যাকে তোমরা জম্বি বলে ডাকছো? এটা শুনে 28 নাম্বার গার্ড জানায় যে এটা একটা মেয়ে পার্টিসিপেন্ট। নাম্বার 28 অফিসারকে বলে তুমি আমাদের লিডারের রুমে গিয়ে সব পার্টিসিপেন্টসদের ব্যাপারে ইনফরমেশন পেয়ে যাবে, সেখানে সবার ডাটা আছে।
এসব কিছু জানার পরে অফিসার নাম্বার 28কে মেরে ফেলে। এদিকে ডক্টর গার্ডের কাছ থেকে এর পরের রাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এবার গার্ডও পরের রাউন্ডের ব্যাপারে কিছুই জানে না। তাই ডক্টর অনেক রেগে যায় আর সেই গার্ডকে চেপে ধরে মারতে শুরু করে, আর ডক্টর গার্ডকে মেরে এখান থেকে পালিয়ে। তখন একটা গার্ড তার পিছু করতে শুরু করে আর এরা দুজন সেই প্লে গ্রাউন্ডে চলে আসে। এখানে গার্ড ডক্টরকে ম্যানিপুলেট করে তাকে মারতে যাচ্ছিল, আর তখন সেখানে লিডার অর্থাৎ ফ্রন্টম্যান চলে আসে এবং সে গার্ডকে মেরে ফেলে। এরপরে সে ডক্টরকেও মেরে ফেলে আর এখানে সে নাম্বার 28-এর ডেড বডিও পেয়ে যায়। এখন এখান থেকে ফ্রন্টম্যান বুঝতে পারে যে ফেসিলিটিতে বাইরের কেউ ঢুকে পড়েছে। এদিকে সেই অফিসার ফ্রন্টম্যানের রুমে চলে আসে। সে খুঁজতে খুঁজতে এমন একটা ঘরে আসে এখানে সব পার্টিসিপেন্টস এর রেকর্ড রাখা আছে। যখন সে রেকর্ড চেক করে তখন সে সব উইনারদের লিস্ট পায়, যেখানে তার ভাইয়ের নামও আছে, অর্থাৎ সেও কোনো এক সময় এই গেমে উইন করেছিল। অন্যদিকে সব পার্টিসিপেন্টস এর 4th রাউন্ডের জন্য নিয়ে আসা হয় আর এখানে তাদের সবাইকে নিজেদের পার্টনার চুজ করতে বলা হয় আর এরা সবাই নিজেদের পার্টনার সিলেক্ট করে নেয়। সাইবিওকের ফিমেল ফ্রেন্ডও তার পার্টনার খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউই তার পার্টনার হতে রাজি হয় না। এখন সব পার্টিসিপেন্টস এর 10টা করে মার্বেল দেওয়া হয় আর এটা এমন একটা গেম যেখানে একজন প্লেয়ারকে তার পার্টনারের কাছ থেকে সব মার্বেল নিয়ে নিতে হবে, কিন্তু কোনো জোরাজুরি করা যাবে না। আর যার কাছে কোনো মার্বেল থাকবে না তাকে এলিমিনেট করা অর্থাৎ এক্সিকিউট করে দেওয়া হবে। সাং উ এবং ইয়ং এর ফ্রেন্ড দুজন পার্টনার হয় এবং এরা অড এন্ড ইভেন গেম খেলে, যার মাধ্যমে এদের গেস করতে হবে যে সামনের জনের হাতে জোড় সংখ্যার মার্বেল আছে নাকি বিজোড় সংখ্যার। এখানে সিয়ং এর ফ্রেন্ড সাংউর সব মার্বেল জিতে যায় আর সাংউর কাছে এখন মাত্র একটা মার্বেল অবশিষ্ট আছে। তাই সাংউ বুঝতে পারে যে এখন সে আর বাঁচবে না। তাই সাংউ সিয়ং এর ফ্রেন্ডকে বলে যে আমাদের মধ্যে যদি কেউ হেরে যায় তাহলে হেরে যাওয়া পার্সনদের আবারও ম্যাচ হবে। আর সাংউ ট্রিক করে সিয়ং এর ফ্রেন্ডের সবগুলো মার্বেল চেঞ্জ করে দেয়। এরপরে সে সব মার্বেল গুলা গার্ডকে দিয়ে এখান থেকে চলে যায়। যখন সিয়ং এর ফ্রেন্ড মার্বেল চেক করে তখন সে দেখে সেখানে মার্বেলের বদলে শুধুমাত্র পাথরের টুকরো আছে। অন্যদিকে প্লেয়ার নাম্বার 1 অর্থাৎ সে বৃদ্ধ লোকটা ভয় পেয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, কিন্তু সিয়ং কোনোমতে তাকে খেলার জন্য রাজি করে। এরা দুজনও ইভেন এন্ড অড গেম খেলতে থাকে আর এই বৃদ্ধ লোকটা সিয়ং এর সবগুলো মার্বেল জিতে যায়। কিন্তু লাস্ট রাউন্ডে বৃদ্ধ লোকটা ভুলে যায় যে সে কি চুজ করেছিল। তখন সিয়ং ট্রিক করে বৃদ্ধের সবগুলো মার্বেল নিয়ে নেয়, কিন্তু এই বৃদ্ধটাকে যতটা বোকা সে মনে করেছিল আসলে সে ততটাও বোকা নয়, কারণ সে একটা মার্বেল তার নিজের কাছে রেখে দিয়েছিল। এরপরে সে আবারও এদিক সেদিক ঘুরতে শুরু করে। তাই সিয়ং বৃদ্ধ লোকটার সাথে আরেকটা গেম খেলার জন্য রিকোয়েস্ট করে। তখন বৃদ্ধ সিয়ংকে বলে, আমি জানি তুমি ট্রিক করে আমার কাছ থেকে সবগুলো মার্বেল নিয়ে নিয়েছো, আমি সব বুঝতে পারি, কিন্তু আমি পাগল হওয়ার অ্যাক্টিং করছিলাম। এসব শুনে সিয়ং তার ভুল বুঝতে পারে আর সে সবগুলো মার্বেল বৃদ্ধকে দিয়ে দেয়। অন্যদিকে সাইবিওক ও তার ফিমেল ফ্রেন্ড গেম খেলছিল আর তাদের গেম হলো যে মার্বেল দেয়ালের সব থেকে কাছে ছুড়বে সে জিতে যাবে। সাইবিওক তার সবগুলো মার্বেল ছুড়ে দেয় আর যখন তার ফ্রেন্ডের পালা আসে তখন সে সবগুলো মার্বেল নিচে ফেলে দেয়। তাই সাইবিওক তার ফ্রেন্ডকে আবারও সেই মার্বেল গুলো ছুড়তে বলে। তখন তার ফ্রেন্ড বলে, না সাইবিওক, আমি একেবারেই একা আর আমার আগে পিছে কেউই নেই, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় তাহলে সেটা একেবারেই ঠিক হবে না, কারণ তোমার ছোট ভাই আছে আর সে তোমার জন্য অপেক্ষা করছে। আর এজন্য সাইবিওকের ফ্রেন্ডকে এলিমিনেট করে দেওয়া হয়। এরপরে এলিমিনেট হয়ে যাওয়া সব ডেড বডি গুলোকে এখান থেকে নিয়ে যাওয়া হয় আর বেঁচে থাকা পার্টিসিপেন্টরা তাদের ঘরে চলে আসে। এখানে জাং দেখে যে সাইবিওকের সেই ফ্রেন্ড এখনো জীবিত আছে। আসলে সে শুধু জীবিত না, খুব বহাল তবিয়তেই আছে। এখানে আমরা জানতে পারি যে সাইবিওকের এই ফ্রেন্ড একসময় জাং এর ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আর তাই এই মেয়েটা তাকে বুলি করতে শুরু করে। অন্যদিকে একটা ডেড বডির কাছে ফ্রন্টম্যান সেই অফিসারের আইডি কার্ডটা পায়। এমন সময় সে জানতে পারে যে তার সব ভিআইপি এখানে চলে এসেছে, তাই সে তাদের রিসিভ করার জন্য চলে যায়। এরপরে সব ভিআইপিদের তাদের রুমে নিয়ে আসা হয়। ফ্রন্টম্যান ভিআইপিদের আসার ব্যাপারে অন্য একজন লোককে গিয়ে জানায় আর এই লোকটাই হলো আসলে এই গেমের মেইন লিডার। আর এই লোকটা কে সেটা আমরা সামনে জানতে পারবো। এরপরের সিনে আমরা দেখি যে সব পার্টিসিপেন্টদের 5th রাউন্ডের জন্য নিয়ে আসা হয়েছে। এখানে 1 থেকে 16 পর্যন্ত নাম্বার রাখা আছে আর এখানে থাকা সবগুলো পার্টিসিপেন্ট নিজেদের নাম্বার নিয়ে নেয়। আর এর মানে হলো এখানে যত নাম্বার আসবে তা অনুযায়ী তাদের টার্ন আসবে। এখানে সবার শেষে ফার্স্ট এবং লাস্ট নাম্বার রয়ে যায়, অর্থাৎ 1 এবং 16। তাই সিয়ং কনফিউজড হয়ে যায় যে সে কোন নাম্বারটা নেবে। যদি সে প্রথম নাম্বার নেয় তাহলে সে ফেসে যাবে, কারণ সে জানে না যে আসলে গেমটা কি। আর যদি সে লাস্ট নাম্বার নেয় তাহলে হয়তো এমন হতে পারে যে সময় কম হওয়ার জন্য তার টার্ন কখনোই আসবে না। তখন সেখানে একজন লোক আসে আর সে বলে, আমি প্রথম নাম্বারটা নিতে চাই, কারণ আমি আমার জীবনে কখনো প্রথম হতে পারিনি। তাই সিয়ং তাকে ফার্স্ট নাম্বারটা দিয়ে দেয়। তারপরে তাদের একটা ঘরে নিয়ে আসা হয় আর এই গেমের রুল হলো যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এখানে থাকা ব্রিজটা পার হয়ে যেতে হবে, কিন্তু এখানে এই ব্রিজগুলো আসলে কাঁচের তৈরি আর সেখানে 2 ধরনের গ্লাস লাগানো আছে। একটা হলো নর্মাল গ্লাস এবং অপরটা টেম্পার্ড গ্লাস। সাধারণ গ্লাসের উপরে পা রাখার সাথে সাথে সেই গ্লাসটা ভেঙে যাবে আর নিচে পড়ে যাবে। এরপরে গেম স্টার্ট হয়ে যায় আর এরা সবাই একে একে নিচে পড়ে মারা যেতে শুরু করে। একটা এমন সময় আসে যখন জাং সবার সামনে থাকে আর সে সামনে আগায় না। তার কাছে 2টা রাস্তা অবশিষ্ট আছে, হয় তাকে সামনে এগিয়ে যেতে হবে আর না হলে এখানে দাঁড়িয়ে থেকে সবাই মিলে মারা যাবে। আর তখন সাইবিওকের সেই
ফিমেল ফ্রেন্ডটা এখানে চলে আসে আর সে জাংকে বুলি করা শুরু করে। সে জাংকে বলে, আমি তোমাকে বলেছিলাম যেদিন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেদিন আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে সে জাংকে জড়িয়ে ধরে নিচে লাফিয়ে পড়ে, যার ফলে এরা দুজনেই মারা যায়। এখানে একটা লোক আছে যে গ্লাস কোম্পানিতে চাকরি করতো, তাই সে জানে যে টেম্পার গ্লাস কোনটা। যখন ফ্রন্টম্যান এই ব্যাপারে জানতে পারে তখন সে সেখানে লাইট বন্ধ করে দেয় যাতে করে এই লোকটা গ্লাস চিনতে না পারে। এরা যেমন তেমন করে সামনে এগিয়ে যেতে থাকে আর এখন সময় একেবারেই শেষ হয়ে গেছে, তাই সাং-উ সেই লোকটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। শুধুমাত্র সাং-উ, সাইবিওক এবং এই ব্রিজটা পার করতে পেরেছে, কিন্তু সেখানে কাঁচগুলো ভেঙে যাওয়ার জন্য এদের অনেক আঘাত লাগে, বিশেষ করে সাইবিওক বেশি আহত হয়। অন্যদিকে সেই পুলিশ অফিসার একজন সার্ভেন্টকে মেরে তার জায়গা নিয়ে নেয়। তখন একজন ভিআইপি সেই অফিসারকে সন্দেহ করে, তাই সে তাকে মাস্ক খুলতে বলে। তখন সেই অফিসার বলে যে ঠিক আছে, কিন্তু আমি ভেতরে গিয়ে মাস্ক খুলবো। তখন সেই অফিসার ভিআইপি কে নিয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসার পরে সেই অফিসার ভিআইপি কে অজ্ঞান করে দেয় আর এই ব্যাপারে ফ্রন্টম্যান জানতে পারে, তাই ফ্রন্টম্যান সেই অফিসারের পেছনে আসে এবং তাকে দেখতে পায়। এই অফিসার সেখান থেকে পালিয়ে একটা আইল্যান্ডে আসে আর ফ্রন্টম্যান তার পিছু করতে করতে সেখানে চলে আসে। এখানে সেই অফিসার তার সিনিয়রদের ফোন করার চেষ্টা করে, কিন্তু কল কাট হয়ে যায়। তখন সেই অফিসার তার সিনিয়রকে সব প্রমাণ পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে নেটওয়ার্ক ছিল না। এরপরে ফ্রন্টম্যান সেই অফিসারকে ধরে ফেলে এবং তাকে তাদের সাথে যেতে বলে, কিন্তু সেই অফিসার ফ্রন্টম্যানের উপরে গুলি চালায়। এরপরে ফ্রন্টম্যান তার মাস্ক খুলে ফেলে। তখন অফিসার দেখে যে এই ফ্রন্টম্যান আর কেউ নয় বরং তার ভাই। এরপরে অফিসারের ভাই অর্থাৎ ফ্রন্টম্যান অফিসারকে শুট করে দেয় আর অফিসার পানিতে পড়ে যায়। অন্যদিকে কাঁচ লাগার জন্য সাইবিওক অনেক ইনজুর্ড হয়ে গেছে আর তার শরীর থেকে অনেক ব্লিডিংও হচ্ছিল। এরপরে এই 3 সার্ভাইভারকে ডিনারের জন্য নিয়ে যাওয়া হয় আর তাদের কাছে একটা একটা করে ছুরি রাখা হয়, অর্থাৎ রাতে এই 3 জনের মধ্যে যে কেউ একজন আরেকজনকে মেরে ফেলবে। তখন সিয়ং নোটিস করে যে সাইবিওকের অবস্থা খুব একটা ভালো না, তাই সে তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমরা দুজন মিলে সাং-উকে হারাবো। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং টাকাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিব। সাইবিওক সিয়ংকে বলে, আমার একটা ছোট ভাই আছে যাকে আমি অরফানেজে রেখে এসেছি, যদি আমাদের মধ্যে কেউ বেঁচে বাইরে যেতে পারি তাহলে আমরা আমাদের একজন আরেকজনের পরিবারে দেখাশোনা করব। সাইবিওকের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, তার ইমিডিয়েট ডক্টর দেখানো দরকার, তাই সিয়ং সাহায্যের জন্য ছুটে যায়। কিন্তু যখন সে ফিরে আসে তখন দেখে সাং-উ সাইবিওককে মেরে ফেলেছে, যেটা দেখে সিয়ং অনেক কষ্ট পায়। পরের সিনে আমরা দেখি যে সিয়ং এবং সাং-উ 6 অর্থাৎ লাস্ট রাউন্ডের জন্য নিয়ে আসা হয়েছে আর এই গেমের রুল অনেক সিম্পল, মারো অথবা নিজে মরো। এই গেমের নাম হলো স্কুইড গেম। এরপর এই গেম স্টার্ট হয়ে যায় আর এতে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে সাং-উ হেরে যেতে থাকে। তখন সিয়ং বলে, আমি এই গেমটা থামাতে চাই আর সে সাং-উকে তার সাথে যেতে বলে, কিন্তু সাং-উ নিজেকে শেষ করে দেয় আর এর ফলে সিয়ং এই গেমটা জিতে যায়। এরপরে ফ্রন্টম্যান সিয়ংকে বলে, তুমি অনেক ভালো খেলেছো, কিন্তু আমি এটা আশা করিনি। পরের সিনে আমরা দেখি যে সিয়ংকে তার বাসার সামনে ড্রপ করে দেওয়া হয়েছে আর তার কাছে একটা এটিএম কার্ড আছে। যখন সে এটিএম কার্ডটা চেক করে তখন দেখে যে তার অ্যাকাউন্টে সবগুলো টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যখন সিয়ং তার বাসায় ফিরে আসে তখন দেখে তার মা মারা গেছে। এরপরে সিন শিফট হয়ে 1 বছর পরে দেখানো হয়। এখানে আমরা দেখি যে সিয়ং এত টাকা পাওয়ার পরেও খুব একটা ভালো নেই, সে নেশা করা শুরু করে দিয়েছে। শুধু তাই না, সে ওই গেম থেকে পাওয়া টাকাগুলোতে হাত পর্যন্ত লাগায়নি। একদিন একটা ফুল বিক্রি করা মহিলা তার কাছে আসে আর তাকে সেই আগের মতো একটা কার্ড দেয় যেখানে একটা অ্যাড্রেস লেখা ছিল। সিয়ং সেই অ্যাড্রেসটাতে চলে আসে। এখানে আসার পরে সে জানতে পারে যে এই গেমের মাস্টারমাইন্ড আর কেউ নয় বরং সেই বৃদ্ধ লোকটা যাকে আমরা প্লেয়ার নাম্বার 1 হিসেবেই চিনি আর সে এখনো জীবিত আছে। সে সিয়ংকে বলে যে আমি আমার লাইফে বোর হয়ে যাচ্ছিলাম, তাই এই গেমটা আমি আমার ক্লায়েন্টসদের সাথে মিলে শুরু করি যাতে করে আমি মানুষদের মারা যেতে দেখে এনজয় করতে পারি। কিন্তু হ্যাঁ, আমি কখনোই কাউকে এই গেম খেলার জন্য ফোর্স করিনি। আমি এই গেমে এজন্যই পার্টিসিপেট করেছি কারণ গেম দেখার থেকে সেখানে অংশগ্রহণ করা বেশি এনজয়েবল। তোমার কাছে যে টাকাগুলো আছে সেগুলো আমারই টাকা। এটা বলে সেই বৃদ্ধ লোকটা মারা যায়। এরপরে সিয়ং সাইবিওকের ছোট ভাইয়ের কাছে আসে আর তাকে নিয়ে সে সাং-উ এর মায়ের কাছে আসে আর তার দেখাশোনা করার রিকোয়েস্ট করে আর এর সাথে সে তাকে একটা ব্যাগ দেয় যেখানে অনেক টাকা ছিল। এরপরে সিয়ং স্টেশনে আসে। এখানে তার সাথে সেই আননোন পার্সনের আবার দেখা হয় আর এই লোকটার সাথে সিরিজের শুরুতে তার দেখা হয়েছিল। এখানে সিয়ং তার পিছু করতে শুরু করে, কিন্তু ততক্ষণ এই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। সিয়ং সেই কার্ডের নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তোমরা কে আর তোমরা মানুষের সাথে এরকম কেন করছো, কেন তোমরা মানুষের জীবন নিয়ে খেলছো? তখন অপর পাশ থেকে বলে, সিয়ং তুমি যদি জীবিত থাকতে চাও তাহলে প্লেনে উঠে যাও। আর এর সাথে এই অসাধারণ ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ওয়েব সিরিজটার এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারেন, আমি মাইন্ড করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই।